একজন ৮০ বছর বয়সী প্রবীণ শিশু চিকিৎসক, যিনি সারা জীবন যথেষ্ট সুনামের সঙ্গে চিকিৎসা করেছেন, তার বিরুদ্ধে উঠল হঠাৎ করে যৌন হেনস্থার অভিযোগ। এক দশম শ্রেণীর ছাত্রী তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনল। পক্সো আদালতে মামলা পৌঁছালো কেরল হাইকোর্টে। কেন, কি ঘটেছিল এবং আদালত কি যুক্তি দিল, আজকের ভিডিওতে থাকছে সেই আলোচনায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। ঘটনাটি ঘটেছিল 2023 সালের এপ্রিল মাসে কেরালার কোজিকোড়ে। অভিযুক্ত ডক্টর CM আবু বকর, যিনি একজন 79 বছর বয়সী শিশু চিকিৎসক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এক দশম শ্রেণীর ছাত্রীকে চিকিৎসার নামে 2 বার যৌন হেনস্থা করেছেন। মেয়েটি অভিযোগ করেছিল কি না, ডাক্তার মেয়েটির গায়ে হাত দিয়ে তার স্তন ও নাভির উপর চাপ দেন। এরপর তারা কি করে, কসাবা থানায় মামলা রুজু করে এবং এই মামলার চার্জশিট দায়ের করা হয়। মামলাটি চলে যায় কোজিকোড়ের ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে। পক্সো অ্যাক্ট অনুযায়ী এই মামলা হয়েছিল। মামলার ক্ষেত্রে প্রসিকিউশন অভিযোগ করেছিল যে 2টি ভিন্ন তারিখে, অর্থাৎ 11 এপ্রিল এবং 17 এপ্রিল 2023, যখন ভুক্তভোগী অর্থাৎ সেই মেয়েটি পেটে ব্যথা এবং বুকে ব্যথার জন্য চিকিৎসা করাতে এসেছিল, তখন ডাক্তার আবু বকর তার পোশাকের ভিতর হাত ঢুকিয়ে তার স্তন ও নাভি অংশে চাপ দিয়ে যৌন নিপীড়ন করেছে। মানে এটা একটা কত বড় অভিযোগ যে একজন ডাক্তার, একজন যার বয়স 79 বছর, সে অল্প বয়সী একটি মেয়ের চিকিৎসা করছিল এবং তখন নাকি চিকিৎসার নাম করে অর্থাৎ পরীক্ষার নামে তার পোশাকের ভিতর হাত দিয়ে তার ব্রেস্ট এবং নাভিতে চাপ দিয়ে তাকে কি করেছিল, ফিজিক্যালি অর্থাৎ যৌন নিপীড়ন করেছিল। এটা হচ্ছে একটা বড় অভিযোগ। ডাক্তারবাবু দাবি করেছিলেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ। স্বাভাবিক, তিনি তো নির্দোষ বলবেন। এবং তিনি তার যে কাজগুলি করেছেন সেটা ছিল কি, রোগীর ক্লিনিক্যাল পরীক্ষার মধ্যেই এটা ছিল, অর্থাৎ ক্লিনিক্যালি যেভাবে পরীক্ষা করা যায় নিয়মের মধ্যে থেকে তিনি সেভাবেই পরীক্ষা করেছেন, তার বাইরে তিনি কিছুই করেননি। তিনি একটা ব্যাপারে জোর দিয়েছিলেন যে তিনি 1970 সাল থেকে তিনি এই চিকিৎসা পেশায় আছেন এবং স্ট্যান্ডার্ড ক্লিনিক্যাল পদ্ধতি অনুসরণ করেন। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী যেভাবে পরীক্ষা করা প্রয়োজন হয় সেইভাবেই তিনি পরীক্ষা করেছেন, তার বাইরে তিনি কিছুই করেননি। এটা তিনি কি করেছেন না, দাবি করেছেন। কেরালা হাইকোর্ট 17 জুন 2025 সালে এই মামলাকে বিশ্লেষণ করেছে। মামলা বিশ্লেষণ করে কিছু গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরেছে। চলুন একে একে আমরা সেই যুক্তিগুলো দেখি যে কোর্ট অ্যাকচুয়ালি কি কি যুক্তি তুলে ধরেছিল। কোর্ট যেটা প্রথম বলেছে যে এই ধরনের অভিযোগ থাকলে যৌন উদ্দেশ্য থাকা বাধ্যতামূলক। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। এখানে পক্সো অ্যাক্টের যে ধারা 7 এবং IPC ধারা 354A(1), যেখানে অপরাধ গঠনের জন্য প্রমাণিত হওয়া জরুরি কি না, যে অভিযুক্তের যৌন হেনস্থার উদ্দেশ্য ছিল। অর্থাৎ অভিযুক্ত যে যৌন হেনস্থা করতে চায় সেই উদ্দেশ্য নিয়েই এই কাণ্ড ঘটিয়েছিল। এই ধরনের উদ্দেশ্য থাকা অবশ্যই প্রয়োজন, না হলে এই ধরনের অভিযোগ প্রমাণিত হবে না। 2 হচ্ছে কি, চিকিৎসা যে হয়েছে মেয়েটির, অর্থাৎ ডাক্তার যে চিকিৎসা করেছেন সেটা তিনি কিন্তু নিবৃত করেননি। অর্থাৎ তিনি শুধুমাত্র মেয়েটির একা চিকিৎসা করেছেন তা নয়। যখন তিনি চিকিৎসা করেছেন বা যখন তাকে এক্সামিন করেছেন তখন তার মা ছিল এবং তার বড় বোন ছিল। কোর্ট বলছে কোর্ট কি বলছে না, ইট উড বি
highly unsafe and improper to act upon the above isolated casual remark of the victim। অর্থাৎ এখানে কোর্ট বলছে ভিকটিম যে অভিযোগটা করছে এটা একটা ক্যাজুয়াল রিমার্ক, সিরিয়াস রিমার্ক এটা নয়, of the victim to come to a conclusion that the petitioner had acted with sexual intention। তো তার এই যে ক্যাজুয়াল রিমার্ক এটা কিন্তু এই যে কনক্লুশন, এই কনক্লুশনে কিন্তু আসছে না। হাইলি আনসেফ অ্যান্ড ইমপ্রপার, যে এইটা প্রমাণ করছে না যে পিটিশনারের সেক্সুয়াল ইন্টেনশন ছিল। অর্থাৎ যে ডাক্তার যে সেক্সুয়াল ইন্টেনশনের জন্য মেয়েটির এই পরীক্ষা করেছে, এইভাবে তাকে হেনস্থা করেছে, তো সেইটা কিন্তু এটা বিশ্বাস করা কঠিন। দ্য চান্সেস অফ দ্যাট অ্যাডোলেসেন্ট গার্ল, অর্থাৎ মেয়েটি যেহেতু 16 বছর বয়স, অর্থাৎ কিশোরী যাকে বলা হয়, বয়ঃসন্ধিকালীন যে মেয়ে, গেটিং মিসআন্ডারস্টুড অ্যাবাউট দ্য অ্যাক্ট অফ দ্য পিটিশনার ক্যানট বি ইগনোরড। অর্থাৎ জাস্টিস কি বলছে, জি গিরিশ মন্তব্য করেছেন যে মেয়েটি যেহেতু কিশোরী, সে কি করেছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে হয়েছে, মিসআন্ডারস্টুড তার হয়েছে অ্যাবাউট দ্য অ্যাক্ট অফ দ্য পিটিশনার, অর্থাৎ ডাক্তার যে পরীক্ষাটা করেছিল সেইটার সম্পর্কে সে একটু বুঝতে ভুল করেছে, ভুল করার জন্য সে এই ক্যাজুয়াল রিমার্কটা করে ফেলেছে, এবং এর জন্য যে কেসটা সে করেছে এটা কিন্তু এইটাকে মেনে নেওয়া যাবে না, এইটা কখনোই প্রমাণ হয় না, ঠিক আছে। তাছাড়া যখন কেস হয়েছে তখন কিন্তু তার মা বা বোনের কাছ থেকে এরকম কোনো দাবি ছিল না, এমন কোনো দাবি নেই যে তাদের যে শারীরিক পরীক্ষা তাদের বাইরে, তাদের দৃষ্টির বাইরে হয়েছিল, তা তাদের অনুপস্থিতিতে তার শারীরিক পরীক্ষা হয়েছে, এরকম কোনো বিষয় নেই। 3 নম্বর হচ্ছে যে ভিকটিমের যে মূল বক্তব্য সেখানে কোনো সেক্সুয়াল ইন্টেন্ট নেই। এফআইআর বা 164-এ যে সিআরপিসিতে যে জবানবন্দি দিয়েছে কোর্টের কাছে, সেখানেও কিন্তু সরাসরি কোনো রকম যৌন উদ্দেশ্যের ইঙ্গিত নেই। ভিকটিম একবার বলেছিল কি, 4 নম্বরে আমরা দেখব যে ব্যাড টাচ শব্দ, সে বলেছিল যে তার মনে হয়েছিল এটা একটা ব্যাড টাচ, অর্থাৎ ডাক্তার তাকে যেভাবে পরীক্ষা করেছিল সেটা ছিল তার কি ব্যাড টাচ। আদালত বলেছে যে এটা একটা কিশোরীর ভুল ব্যাখ্যা হতে পারে। এক কথায় বিচার করে অভিযুক্তকে শাস্তি দেওয়াটা অনিরাপদ এবং কি অন্যায়। বলছে ইট ইজ টু হার্ড টু বিলিভ দ্যাট দ্য পিটিশনার উড হ্যাভ resorted to sexual advances upon the victim in the close presence of the victim's mother and the elder sister। জাস্টিস জি গিরিশ বলছে যে তার মা এবং তার বোনের সামনে যে ডাক্তার যে এরকম যৌন হেনস্থা করেছে এটা কখনোই এইভাবে করে বিশ্বাস করাটা শক্ত, ঠিক আছে, এটা হয় না। তো তাহলে অর্থাৎ কোর্ট কিন্তু এখানে এই জিনিসটা মানছে না, এবং ভিকটিমের কিন্তু যখন সে জবানবন্দি দিয়েছে বা যখন এফআইআর হয়েছে এই ধরনের কোনো রকম কথা কিন্তু সেখানে লেখা ছিল না। এবং পক্সো অ্যাক্টের যে ধারা 5 নম্বর আমরা দেখব যে পক্সো অ্যাক্টের ধারা যে 41, সেখানে বলা হয়েছে যে যদি চিকিৎসা কোনো অভিভাবকের সম্মতিতে হয়, অর্থাৎ গার্জিয়ান যদি চিকিৎসার সময় থাকে, সেটি কিন্তু পক্সো অপরাধ হিসাবে ধরা যাবে না। তো এখানে চিকিৎসা হয়েছে কি রোগীর মা এবং দিদির সম্মতিতে, তাই সেটা পক্সো অ্যাক্টের অধীনে কিন্তু অপরাধ না। এই সব যুক্তি বিশ্লেষণ করে কেরালা হাইকোর্ট বলেছে যে এই মামলার নথিতে যৌন উদ্দেশ্য প্রমাণিত হয়নি, মামলাটিকে আইনের অপব্যবহার করে করা হয়েছে, তাই যে পিটিশন এটাকে যে কেস এটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হলো। এই রায় আমাদের একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে যে চিকিৎসার সময় কারোর শরীরকে টাচ করা, স্পর্শ করা অপরিহার্য হতে পারে,
কিন্তু সেই টাচ যে শুধুমাত্র তাকে যৌন হেনস্থা বলে করা হচ্ছে, অর্থাৎ যৌন হেনস্থা, এটা কিন্তু চিহ্নিত করা মোটেও উচিত নয়, যদি না সেখানে স্পষ্ট কোনো যৌন উদ্দেশ্য থাকে, অর্থাৎ ইন্টেনশন যদি না ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু সেটাকে যে যৌন হেনস্থা বলা যাবে না। আপনি এই মামলার ব্যাপারে কি ভাবেন? যৌন হেনস্থা ও চিকিৎসার মধ্যে সীমারেখা কিভাবে টানা উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরো আইনি বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইওর ল স্কুল।